তুমি মৌন ধ্যানের জন্য জীবন আগমন করেছি। কাননে উপস্থিত হয়ে জীবন মৌন ধ্যানে রত হলে এমন সময় হস্তিনার মহারাজ পরীক্ষিত রাজা আজ মৃগয়া শিকারের জন্য এই কাননের দিকে আগমন করছে। যদি লেখা থাকে আজ পূর্বে রাজা ব্রহ্মশাপে ওরাতে পারে পর জমে সোনা পরীক্ষিতের জীব সোনা
রাজার অভিনয় স্বর্গীয় আদালত মহাদর্বদান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো।
পক্ষীর শিকার হলো না। আকাশে মাত্র আরেক দণ্ড সময় অনাহারি জল পিপাসায় জঙ্গলে ঘুরে ঘুরে প্রাণ ঝটপট করছে। এখন আমি কি করি? ওই তো একটি হরিণ ঝর্ণার জল পান করছে। এই হরিণকে শিকার করার উপযুক্ত সময়। আমি ওই শিকার করে হরিণকে আনন্দিত মনে বাড়িতে নিয়ে যাব। ভগবান, জঙ্গলে ঘুরিয়ে ঘুরিয়ে অবশেষে হরিণকে তীরবিদ্ধ করলাম, কিন্তু দুর্ভাগ্য তীরবিদ্ধ অবস্থায় হরিণটি কোথায় জঙ্গলে হারিয়ে গেল। ওই তো এক ঋষি সেখানে ধ্যানে রয়েছে। ঋষিবর, আপনার এই রাস্তা দিয়ে হরিণ তীরবিদ্ধ অবস্থায় ছুটতে ছুটতে এই জঙ্গলে হারিয়ে গেল। বলতে পারবেন ঋষিবর হরিণটি কোন রাস্তা দিয়ে গেল? ঋষিবর, আমি হস্তিনার মহারাজ পরীক্ষিত রাজা আপনাকে জিজ্ঞাসা করছি, উত্তর দিন। ও ঋষিবর, আপনি আমার কথার উত্তর দেবে না? ঠিক আছে ঋষিবর, আপনি ধ্যানে থাকুন। ওই তো ঋষিবরের ধ্যানের একটি রুদ্রাক্ষের মালা আমি দেখতে পেয়েছি। এই মৃত সাপ আজ ঋষিবরের গলায় আমি জড়িয়ে দেব। এই মৃত সাপের পোতা গন্ধে ঋষিবর আপনি ধ্যানেই রত থাকুন, আপনি ধ্যানেই রত থাকুন, আপনি ধ্যানেই রত থাকুন। এমন সময় সমস্ত ঋষি কন্যাগণ ঝর্ণাকে জল আনার জন্য এই কাননের রাস্তা দিয়েই তারা আগমন করছে। ডাকে কোকিলের কুহুসরে বিধিলায় অন্তরে, নদীতে জল আনিতে যাই, নদীতে জল আনিতে যাই। ডাকে কোকিলের কুহুসরে বিধিলায় অন্তরে, নদীতে জল আনিতে যাই, সে যে নদীতে জল আনিতে যাই। আজ সমস্ত ঋষিকন্যাগণ তারা এই ঝর্ণাকে জল আনার জন্য এই কাননের রাস্তা দিয়ে আগমন করেছে। নদীতে জল আনিতে যাই।
সেখানে ঋষি বালক সকলে খেলা করছে। ঋষি সিংহি কি হয়েছে তোমাদের? কি হয়েছে ঋষি কন্যা গো? ওই দেখো সিংহি, তোমার পিতার গলায় কে মৃত সাপ জড়িয়ে দিয়ে পালিয়ে গেছে। আমার পিতার গলায় এন কর্ম কোন দুরাচারী করিল? এই মৃত সাপের পোচা গন্ধে এখনো আমার পিতা ধ্যানই রয়েছে। ও কি এই মৃত সাপ জন দুরাচারী দেখ না কেন, আমি তাকে অভিশাপ দেব। আমার পিতার গলায় মৃত সাপ জড়িয়ে দিয়ে যে পালিয়ে গেছে, আমি যদি ব্রহ্ম সন্তান হই, আমি তাকে অভিশাপ দিচ্ছি, 7 দিবসের মধ্যে তক্ষক নাগ তাকে করিবে ধ্বংস। কি করিলে পুত্র? না জানিয়া না বুঝিয়া করিলে সাপান্ত। সে যে কেউ ছিল না, হস্তিনার মহারাজ স্বয়ং রাজা পরীক্ষিত এসেছিলেন মহারাজ মৃগয়া মারতে। এই কারণে মহারাজ জঙ্গলে ঘুরে ঘুরে ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়ে অবশেষে এক হরিণকে তীরবিদ্ধ করে, তীরবিদ্ধ অবস্থায় হরিণটি ছুটতে ছুটতে জঙ্গলে হারিয়ে যায়। মহারাজ আমাকে বারবার জিজ্ঞাসা করেছিলেন, বলেছিলেন ঋষিবর, আপনার এই রাস্তা দিয়ে হরিণ তীরবিদ্ধ অবস্থায় পালিয়ে গেল, বলুন না কোন রাস্তা দিয়ে গেল? পুত্র, আমি মৌন ধ্যানে ছিলাম, মহারাজের কথার কোনো উত্তর দিতে পারিনি। তাই মহারাজ ক্রুদ্ধ হয়ে আজ এই মৃত সাপ জড়িয়ে দিয়েছিল। পুত্র, যার রাজ্যে আমরা বসবাস করছি সেই রাজার উপরে ব্রহ্মসাপ, এটি উচিত হবে না। পুত্র, তোমার ব্রহ্মসাপ তুমি ফিরিয়ে নাও। পিতা, আপনি তো সকলেই জানেন ব্রহ্মসাপ না হবে লঙ্ঘন। তাহলে আমার কি হবে উপায়? এখন এই সংবাদ তো আমাকে মহারাজের নিকটে রাজবাড়িতে অতি সত্বর পৌঁছাতে হবে। কোথায় শিষ্য গৌরব? আদেশ করুন গুরুদেব। শোনো গৌরব, আমি মহা বিপদে পড়ে গেছি। পুত্র সিংহী ক্রুদ্ধ হয়ে করিল সাপান্ত, পরীক্ষিত রাজার 7 দিবসের মধ্যে হবে তক্ষক ধ্বংস। এই বার্তা তুমি যত তাড়াতাড়ি পারো রাজসভায় মহারাজের কাছে পৌঁছিয়ে দাও। তাই হবে গুরুদেব, আমি যাচ্ছি এক্ষুনি সেই হস্তিনার রাজসভায়। হে ভগবান, হে বিধাতা, এই ব্রহ্মসাপ যদি পারো তো পরীক্ষিত রাজাকে মুক্তি করো প্রভু। তোমার লীলা বুঝা বড় দায় ঠাকুর, তোমার লীলা বুঝা দায়, তোমার লীলা বুঝা দায়। এদিকে হস্তিনার রাজসভায়
আজ সমস্ত সেনাপতিগণ আগমন করছে। মন্ত্রী মহোদয়, সেনাপতিগণ, আপনারা সকলেই রয়েছে আনন্দিত মনে রাজসভায়, কিন্তু করল শিকারে গিয়েছিলাম কারণে দুর্ভাগ্য একটি হরিণকে তীরবিদ্ধ করি, কিন্তু তীরবিদ্ধ অবস্থায় হরিণটি ছুটতে ছুটতে জঙ্গলে হারিয়ে যায়। অবশেষে এক ঋষিবর সেখানে ধ্যানে ছিলেন। আমি বারবার জিজ্ঞাসা করলাম, কোনো উত্তর দিল না। তাই ঋষিবরের গলায় একটি বৃদ্ধ সাপ জড়িয়ে দিয়ে আমি পালিয়ে এসেছি। কত হাসি ভালো নই গো রাজন, কত হাসি ভালো নয়, হাসির পরে আসিবে কান্না, ভেবে দেখো আপন মন, অত হাসি ভালো নই গো রাজন, অত হাসি ভালো নয়। কে আপনি ঋষিবর? মহারাজ, আমি শ্রমিক ঋষির শিষ্য গৌরব।
আমার প্রণাম গ্রহণ মহারাজ। আপনাকে একটি সংবাদ জানাতে অতি সত্তর আমি রাজসভায় এসেছি মহারাজ। বলুন ঋষিবর, আপনি কি সংবাদ নিয়ে রাজসভায় আগমন করেছেন? মহারাজ, কৈল্য শিকারে গিয়েছিলেন আপনি শিকারে, আর সমীর ঋষির পুত্র আপনাকে অভিশাপ দিয়েছে সিংহীমণি, সপ্ত দিবসের মধ্যে তক্ষক নাগ করিবে দংশন। এই সংবাদ জানাতে আমি এসেছি মহারাজ। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। ব্রহ্মসাপ, ব্রহ্মসাপ, সপ্ত দিবসের মধ্যে তক্ষক মনে করিবে দংশন। না, শান্ত হো মহারাজ, শান্ত হো। ব্রহ্মসাপ আমরা ব্যর্থ করবো মহারাজ। সপ্ত দিবস আমাদের খুব সাবধানে থাকতে হবে মহারাজ। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ সেনাপতিগণ, 7 দিন আমাদের খুব সাবধানে থাকতে হবে। আর যারা সর্বমন্ত্রে পারদর্শী সকলকেই নগরে নগরে এই খবর দাও যেন গুণী ওঝা ব্রাহ্মণ সকলেই আমার এই রাজসভায় থাকে। তাই হবে মহারাজ। আপনি এখন বিশ্রাম করুন, চলুন মহারাজ। আমরা নগরে নগরে সমস্ত গুণী ওঝাদের আমরা এই সংবাদ জানিয়ে দিচ্ছি। পালন করার জন্য তক্ষক নাগ পরীক্ষিত রাজাকে দংশন করার জন্য আগমন করছে। ব্রহ্মসাপ পালন করতে হবে আমায়। সপ্ত দিবসের মধ্যে পরীক্ষিত রাজাকে দংশন করতে হবে। যদি দংশন না করি তাহলে আমি ভস্ম হয়ে যাব, ব্রহ্মসাপ ব্যর্থ হবে। আমি এই নাগ বেঁচে গেলে আমাকে সকলেই মেরে ফেলবে। আমার রূপ আমি পরিবর্তন করে তারপরে আমি যাব রাজসভায়। সঙ্গে সঙ্গে তক্ষক নাগ তার রূপ পরিবর্তন করছে। মানবের বেশে যদি আমি যাই রাজসভায় তাহলে আমাকে আর নাগ বলে কেউ জানতে পারবে না। আমি যে কোনো উপায়ে সুযোগ বুঝে পরীক্ষিত রাজাকে দংশন করে আমায় পালিয়ে আসতে হবে। আগে আমি একটু বিশ্রাম করি, তারপরে আমি যাব রাজসভায়। এদিকে সমস্ত রাজ্যের গুণী ওঝারা আজ পরীক্ষিত রাজার সর্বদংশন থেকে তাকে বাঁচাবার জন্য রাজবাড়ির দিকে আগমন করছে। আমরা ধরন তরির চেলা মরিলে বাঁচাতে পারি, সাপে কাটা ছেলা। আমরা ধরন তরির চেলা মরিলে বাঁচাতে পারি, সাপে কাটা ছেলা। আমরা ধরন তরির চেলা মরিলে বাঁচাতে পারি, সাপে কাটা
ধরন্ধরি এবং ওঝা কাশ্যপ। এরা ছিলেন সর্পমন্ত্রে পারদর্শী। পরীক্ষিত রাজার সর্পতন্ত্র থেকে বাঁচাবার জন্য তারা অতি তৎপর রাজবাড়ির দিকে আগমন করেছে। নৃত্য পরিবেশন করছে দুই ভাই নৃত্যশিল্পী, জিতেন কৈবর্ত ও মানিক কৈবর্ত। আমাদের সব কিছু কাজ ছেড়ে যেতে হচ্ছে রাজসভায়। পরীক্ষিত রাজার নাকি ব্রহ্মসাপ পড়েছে, তবে হোক না ব্রহ্মসাপ। ওঝা ধরন্ধরি পৌঁছে গেলে কোন নাগ নাগিনী দংশন করলে সঙ্গে সঙ্গে এক মন্ত্রে ফুক। মহারাজের কোন চিন্তা থাকবে না, আমরা অনেক ধন রত্ন নিয়ে বাড়িতে ফিরে আসবো। যদি কোন নাগে দংশন করে হরি ওরতলা বরতলা মা ষষ্ঠী মায়ের খেলা। তুই ভাই আমি মহিন গুণ শিখেছি এই দিনে, তুই শিখেছি কাঁদাতে, আমরা শিখেছি বোধাতে। কাঁদ হয় নরসিংহর দহাই, কাঁদ হয় মা চন্ডীর দহাই। রাস্তার মধ্যে মায়াধারী দক্ষ সেই গুণী ওঝাদের দেখতে পাই, সঙ্গে সঙ্গে নাগ তাদের পাশে যায়। এ বাবারা তোমরা কোথা যাবে? আমরা যাচ্ছি বুড়িমা, পরীক্ষিত রাজার নাকি ব্রহ্মসাপ পড়েছে, তাই তাকে সর্পদংশন থেকে বাঁচাতে যাচ্ছি রাজবাড়িতে। এ বাবারা আমিও তো যাচ্ছি রাজবাড়িতে মহারাজকে ভালো করার জন্য। তো তোমরা মহারাজকে সর্পে দংশন করলে ভালো করতে পারবে তো? নিশ্চয়ই পারবো বুড়িমা, নিশ্চয়ই পারবো গো। তুমি হয়তো এই ওঝা ধরন্ধরি ওঝা কাশ্যপকে জানো না, চেনো না। আমরা এক মন্ত্রের সাহায্যে আমরা সঙ্গে সঙ্গে সর্প দংশন থেকে ভালো করে দিতে পারি। এ বাবারা তোমরা যদি অত বড় ওঝা, অত বড় গুণী, তাহলে লাও দেখি আমাদের তাও বলে পরীক্ষা হোক। আমি ওই বড় বৃক্ষটাকে আমার মন্ত্র শক্তি দিয়ে যদি আমি মারতে পারি, তাহলে তোমরা তাকে আবার বাঁচাতে পারবে তো? নিশ্চয়ই পারবো বুড়িমা, নিশ্চয়ই পারবো। সঙ্গে সঙ্গে মায়াধারী দক্ষ তার বিষক্রথে সেই গাছটিকে মারতে চলেছে। আমার মন্ত্র শক্তির সাহায্যে আমি ওই অত বড় বৃক্ষটাকে শেষ করে দিয়েছি। এরপরে লাও দেখি তোমরা কত বড় গুণী ওঝা, আবার সেই বৃত্ত গাছকে বাঁচিয়ে তুলো। ও বুড়িমা, এই সামান্য ব্যাপার তুমি আমাদের জানো না, চেনো না। দেখো দেখো, তোমার চোখের সামনে তোমার বৃত্ত গাছকে এক্ষুনি আমরা আবার বাঁচিয়ে তুলবো। আরে একদিন গোপনীতে সত্য ভামা সুন্দরী পলক বেলিতে সমুদ্রের মন করেছিল চুরি। সমুদ্র তো করছে চারিদিকে চাই, সম্মুখেতে অর্জুনের দেখিবারে ভাই। এই ধুলা পড়াই অন্য কিছু নয়, এই ধুলা পড়াই মৃত জীবের পুনরায় জীবের সত্যার হই। আরে কাটি কাটি চালন কাটি কে কাটে ওঝা ধরন্তরি কাটে নরসিংহ গরুর দহায়।
দেখলে তো তোমার মৃত গাছকে আমরা বাঁচিয়ে তুলেছি। কিন্তু ওঝা কাশ্যপ এইদিকে শোন, বলি আমরা এত গ্রামে গ্রামে ঘুরেছি, এই শালা বুড়িটার মতন গুণী বুড়ি বাবা নাই দেখি। আমাদের জানতে হবে এই শালা বুড়িটা কোথাকার বটে। চল চল, বলি এ গো, এ বুড়ি দিদি, বলি তুমি তো রাজবাড়িতে যাচ্ছ মন্ত্র দিতে, বলি তোমার কোথায় গো? এ বাবারা, আমার না আছে কোনো ঘর, না আছে কোনো নাম। এইদিকে শুন, এইদিকে শুনিলে, এইদিকে শুন শুন। ওই শালা বুড়িটা কথা বলতে বলতে তার জিভের অংশটা লক্ষ্য করেছি, কাঁটা দেখতে পেয়েছি। এই শালি বুড়ি মানব নয়, নিশ্চয়ই কোনো মায়াধারী হতে পারে। চল চল, বলি এ বুড়ি, সত্যি করে বল তোর আসল পরিচয়, না হলে ওঝা ধরন্তরীর চোখকে ফাঁকি দিতে পারিস না। দেখ, আজ আমার বন্ধু শক্তির সাহায্যে তোর রূপ আমি দেখাচ্ছি। রাজবাড়িতে গিয়ে মহারাজকে দংশন করে পালিয়ে আসবো, তার হবে না তোর। তোকে এই ধুলা পড়া মন্ত্র দিয়ে আমরা বৃক্ষ তলায় বন্দি করে রেখে দিচ্ছি। শোনো, আমি তো ক্ষোভ না, ব্রহ্মসাপ পালন করতে হবে। ব্রহ্মসাপ ব্যর্থ হলে আমি ভস্ম হয়ে যাব। তাই আমার কাজে যদি তোমরা সাহায্য করো, আমি তোমাদের অনেক ধন রত্ন দেব। না 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 না, ওরি নাক এই ভেলকি তোমার চলবে না। ওঝা ধরন্তরী, ওঝা কাশ্যপ এই জীবনে দেব খারাপি করে না, আর এই জীবনে করবেও না। শোনো, মহারাজকে সর্বদংশন থেকে বাঁচালে তোমরা এক রাজার ধন পাবে, আর আমার কাজে তোমরা সাহায্য করলে আমি তোমাদের 7 রাজার ধন দেব। 7 রাজা? ঠিকই বলেছে, ঠিকই বলেছে। ওঝা ধরন্তরী, শোন শোন শোন, মহারাজ মরুক আর বাঁচুক আমাদের দেখবার নাই। আমাদের ছানা বোনাই কি খাচ্ছে কি নাই সেটা তো মহারাজ দেখে নাই। বলি এ না, যদি 7 রাজার আমাকে ধন দিবে, তাহলে না ওই আমরা তোমার কথাই শুনবো, এখান থেকে বাড়িতে ফিরে যাব। শোনো, আমি এক বদরিকা ফলে আশ্রয় নেব। সেই বদরিকা ফল নিয়ে যাবে তোমরা রাজসভায়, বলবে মহারাজ এই ফল খেলে সর্পে দংশন করলে বিষ লাগে না। যেই পরীক্ষিত রাজা সেই বদরিকা ফল খেতে যাবে, সঙ্গে সঙ্গে আমার বিরাজ রূপ ধারণ করে আমি মহারাজকে দংশন করে ছুটে পালিয়ে আসবো। সঙ্গে সঙ্গে তোমরাও ছুটে পালিয়ে যাবে। ঠিকই বলেছো, ঠিকই বলেছো নাগ, তোমার কথাই আমরা মানবো। কিন্তু 7 রাজার ধন মানে তোমার মাথার মণিটি আগে আমাদের দিতে হবে। ঠিক আছে, এই নাও, আমার কাজে সাহায্য করার জন্য আমি তোমাদের আমার এই মাথার মণি দিয়েই দিলাম। এই না, বাপরে বাপ, এই শালা এত বড় নাগের মাথার মণি, 7 রাজার ধন। ঠিক আছে ঠিক আছে, এরপরে এসো নাগ, তুমি বদরিকা ফুলে প্রবেশ করো আর আমাদের এই ঝুলিতে অবস্থান করো। অতিক্রান্ত হয়ে যায়। মহারাজের ব্রহ্মসাপ ব্যর্থ হতে আর একদিন এক রাত বাকি রয়েছে। তাই অন্যান্য দিনের মতো মহারাজকে সঙ্গে নিয়ে সমস্ত সেনাপতিগণ
সেই রাজবেদিতে আগমন করছে। অতিক্রান্ত হয়ে গেল। ব্রহ্মসব ব্যর্থ করতে আর একদিন এক রাত বাকি রয়েছে মহারাজ। দেখতে দেখতে পার হয়ে যাবে মহারাজ। আপনি শান্ত হও মহারাজ, আপনি শান্ত হও। আজ সমস্ত সেই ওঝারা আবার রাজবাড়ির দিকে আগমন করছে। মহারাজ, আমি ওজা ধরমদরি যখন এসে গেছি রাজবাড়িতে তখন আপনার কোনো ভয় থাকবে না মহারাজ। আপনি কোনো ভয় করবেন না মহারাজ। যে কোনো নাগ নাগিনী যদি দংশন করে আমি এক মন্ত্রের দরজা আমি ভালো করে দিতে পারি মহারাজ। মহারাজ, আমি বহু পরিশ্রম করি আপনার জন্য একটি বদরিকা ফল নিয়ে এসেছি মহারাজ। এই বদরিকা ফল খেলে যে কোনো নাগ নাগিনী যদি দংশন করে তাহলে কোনোভাবেই বীজ লাগে না মহারাজ। ওই ওঝাগণ দেখি যাও, আমি বদরিকা ফল খাবো। আমি বদরিকা ফল খেলে এই নিন মহারাজ, এই নাও। ঠিক আছে, এই বদরিকা আমি ফল খাবো। এই বদরিকা ফল খেলে সর্পে দংশন করলে বীজ লাগবে না। আমরা মহারাজের শেষ রক্ষা করতে পারলাম না। ওই শালা মায়াধারী দক্ষ বদরিকা ফলে আশ্রয় দিয়ে
আজ মহারাজকে দংশন করে ছুটে পালিয়ে গেল। ওরে ভাই সেনাপতি সকল, আর বিলম্ব করলে চলবে না, আমাদের মহারানীর কাছে এই সংবাদ জানাতে হবে। কোথায় মহারানী? কি হয়েছে সেনাপতি সকলে? মহারাজ ভালো রয়েছে তো? না মহারানী, সর্বনাশ হয়ে গেল। আমরা মহারাজের শেষ রক্ষা করতে পারলাম না মহারানী। ওই মায়াধারী দক্ষ বদরিকা ফলে প্রবেশ করে মহারাজকে দংশন করে ছুটে পালিয়ে গেল। ওই দেখো মহারানী, মহারাজের নিথর দেহ পড়ে রয়েছে সেখানে। না, 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 তা হতে পারি না। তা কি হলো মহারাজ? একই সর্বনাশ হলো মহারাজ, একই সর্বনাশ হলো। আশার প্রদীপ নিভে গেল গো, তীর্থ হল মন সারা একবার আমায় রানী রানী বলে ডাকুন মহারাজ, আমায় একবার রানী রানী বলে ডাকো। বিধিরে ওরে বিধি এই তক অসময়ে অকারণে বিধবা সাজলে বিধিরে ওরে বিধি এই অসময়ে অকারণে বিধবা মহারাজ আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে রানীমা, অনেক দূরে চলে গেছে। চলো ভাই সেনাপতি সকলে, রীতি নিয়ম অনুযায়ী মহারাজের শেষ কিন্তু আমাদের সম্পন্ন করতে হবে। চলো, সম্পন্ন করতে হবে। চলো। মহারাজের নিথর দেহ সৎকৃত্যর জন্য তারা নিয়ে গেলেন শ্মশানে। মহারাজের মৃত্যুর পর তার আত্মা বায়ুরূপে ঘুরতে ঘুরতে মহারাজের আত্মা চিত্রকরের খাতায় ধরা পড়ে। সঙ্গে সঙ্গে পাটকার মহারাজের সংবাদ জানাতে
রাজবাড়িতে পৌঁছে যায়। এগো পাটকারা নেবো, পাটকারা যেতে মহারাজের মৃত্যুর সংবাদ নিয়ে পাটকারা যেতে তোমাদের বাড়িতে। এ পাটকার, আমাদের মহারাজ জীবনের মতো চলে গেলেন, আমাদের কাউকে কিছু জানাতে পারলো না। এগো মহারাজ যা যা বলে গেছে বাবারা, আমি এক্ষুনি তোমাদের কাছে এই সবাই উত্থাপন করছি, তোমরা মন দিয়ে শোনো বাবারা। কালো কালো যমরাজা পঞ্চবর্ণ আখি, দিবারাত্র বিচার করে মা ধর্ম নিয়ে সাক্ষী। মৃত্যু হলে মানব কেউ কর্মগুণে বৈকুণ্ঠে যায়, আর মৃত্যু হলে মানব কর্মগুণে কেউ নরকেতে যায়। মার পাটকার বলবি পাটকার, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী ছিল না, আমার নিজের কর্ম ফলেই অকালে আমার মৃত্যু ঘটলো। মার পাটকার বলবি পাটকার, আমার আত্মা বায়ু রূপে ঘুরছে, স্বর্গে গমন করতে পারছি না, আমাকে যেন চক্ষু দান দিয়ে আমার সকাই স্বর্গে গমনের রাস্তা খুলে দেই। মার পাটকার বলবি পাটকার, একটি কাঁসার থালে আমার যেমন ছোট নাচনায় চক্ষু দান করে, একটি কর্কটাল কাটুল কালো আর বলবি 501 টাকা অনুদান। ওই গো মহারাজের কে নাচনা বাবা, মহারাজ বলে গেছে নাচনার হাতে চক্ষু দান দিলে স্বর্গে গমন করবে। তবে এসো, আয় বলু আয় গো, এদিকে আয় 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 আয়। কালো কালো যমরাজা পঞ্চবর্ণ আখি, দিন রাত্রি বিচার হইবা ধর্ম তার সাক্ষী। মহারাজ স্বর্গে গমন করছে। ও দাদু গো, জড়ি গাছটা লড়ে চড়ে আমার দাদুর মুখে মনে পড়ে গে। মহারাজ যদি বাঁচে থাকতো তত তোর বিহান আনন্দেই যদি শুনি বাবা কি করবি, কাকে কখন ভগবান নিয়ে আসে নিয়ে যায় কেউ বলতে পারে না। দেখো দেখো আর দেরি করে না বাবারা, কালিয়া খুবড়াটা আগে আনে দাও, আর এক্ষুনি জলদার হয়ে গেছে, তোমরা ঠিক আছে পালন করো, মহারাজের শেষ কাজটা ভালো করে তোমরা বার করো বাবারা। মা মাটি জন্মভূমি আমার কাছে সোনা, আমি হই গরিব গায়ের ভোকা দুঃখা জানা। মা মাটি জন্মভূমি আমার কাছে সোনা, আমি হই গরিব গায়ের ভোকা দুঃখা জানা। এক মোটা ভাতের মাগো বড়ই অভাব জানা। এই বাচ্চাদের অভিনয়ে নৃত্যশিল্পী অর্জুন মাহাতো। ভাই বোনেরা, মহাভারতের প্রমাণ অনুযায়ী পরীক্ষিত রাজার মৃত্যুর পর এই রাজ সিংহাসনে পুনরায় বসে তার পুত্র জন্মেঞ্জয়ী রাজা। জন্মেঞ্জয়ী রাজা পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মনে মনে স্থির করে সে সর্বযজ্ঞ করবে, সর্বকুলকে বিনাশ করে দেবে। তাই জন্মেঞ্জয় আজ সর্বযজ্ঞ করার জন্য সমস্ত মুনি ঋষিদের সঙ্গে করে আগমন করছে।
পিতাকে তক্ষক নাগ দংশন করেছে, তাই আমি মনে মনে স্থির করেছি আমি নাগকুলকে বিনাশ করে দেব, ওই তক্ষক নাগকে বিনাশ করব। তাই আমি স্থির করেছি সর্পযজ্ঞ করার। আর আপনারা বিলম্ব না করে যজ্ঞ কুণ্ডের পাশে বসুন, আমি সঙ্গে সঙ্গে সর্পযজ্ঞ শুরু করছি। ওম নমো স্বাহা, ওম নমো স্বাহা, ওম নমো স্বাহা। আজ জন্মেঞ্জয়ের সর্পযজ্ঞের ত্রাসে আজ যে যেখানে নাগ নাগিনী রয়েছে সকলে যজ্ঞ কুণ্ডের দিকে টানতে টানতে আসছে। আসুন, ভিতরে আসুন, সর্পযজ্ঞে বসুন। না মহারাজ, আমি এসেছি আপনার কাছে কিছু দান চাইতে। ঠিক আছে, নিশ্চয়ই দান পাবেন জীবন। আমার এই সর্পযজ্ঞ আমি সমাপন করে সেই দান দেব। তাহলে আমার আর কি দান দিবে মহারাজ? তাহলে আমি ফিরেই যাচ্ছি। দাঁড়াও রে জীবন, আপনি যদি এইভাবে রিক্ত হস্তে ফিরে যাবেন তাহলে আমার যজ্ঞ সম্পন্ন হবে না। বলুন জীবন, কি দান চাইছো? মহারাজ, আমি তো দান চাইছি দক্ষক নাগকে। না, ওই দক্ষক নাগ আমার পিতাকে দংশন করেছে, ওখানে আমার পিতার মৃত্যু হয়েছে। আমি দক্ষক নাগকে আমি ছাড়বো না। তাহলে মহারাজ, আপনি ভেবে দেখুন, তক্ষক নাগ যদি দোষী হয় তাহলে আপনার এই সর্পযজ্ঞে সমস্ত নাগ নাগিকে বিনাশ করত, এটি তো উচিত হচ্ছে না মহারাজ। যে রাজ্যের রাজা স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠির ছিলেন, যে রাজ্যে ভগবান স্বয়ং রথের সারথি হয়ে এসেছিলেন, আজ সেই রাজ্যে এই পাপ যজ্ঞ বন্ধ করাই উচিত মহারাজ। ঠিকই বলেছে, ঠিকই বলেছে ঋষি আস্তিক মহারাজ, ঠিকই বলেছে। দক্ষক নাগ দংশন করেছে আপনার পিতাকে, তাই দক্ষক নাগ, তার জন্য সমস্ত নাগ নাগিনী বিনাশ হবে, এটি উচিত কর্ম নয় মহারাজ। তাহলে কি আমি ভুল করতে চলেছি? ঠিক আছে, আজ আমি ঋষি আস্তিকের অনুরোধে আমার এই সর্পযজ্ঞ এখানে আমি করিলাম সমাপন। আমার সর্পযজ্ঞ আমি এখানেই করিলাম সমাপন। আমার সর্পযজ্ঞ এখানেই করিলাম সমাপন। ধন্য ধন্য তুমি মহারাজ জন্মেঞ্জয়, যুগে যুগে সম্মান করে তোমার নামে অভিহিত থাকবে। আস্তিক মুনির অনুরোধে জন্মেঞ্জয়ী মহারাজ সর্পযজ্ঞ করেছিল সমাপন। এসো এসো সমস্ত ঋষিগণ, রাজপ্রাসাদে এসো। সকলেরই আপ্যায়নের ব্যবস্থা আছে, আহারাদির ব্যবস্থা আছে। আপনারা সকলে অন্ন গ্রহণ করবেন। চলো। না মহারাজ, আমার মাতা মা বিশহরী পাতাল কুমারী খুবই চিন্তিত, তাই আমি মাতৃ আরাধনা করে তারপরে আমি যাব মহারাজ তপস্যায়। কোথায় মাগো পাতাল কুমারী মা জননী মনসা? এসো মা, আজ তোমার পুত্র আস্তিক সর্পযজ্ঞ নিবারণ করেছে মা, আর তোমার কোনো নাগিনীকে মরতে হবে না।
ধন্য পুত্র আসছি, আজ আমার অনুরোধে তুমি নাগকুলকে রক্ষা করেছ। উঠো উঠো আমার সমস্ত নাগ নাগিনী, আর তোমাদের কাউকে যজ্ঞের ত্রাসে মরতে হবে না। বলো পুত্র, আমার সমস্ত নাগ নাগিনী তোমাকে বর দিতে চলেছে, সর্বকুল বর দিতে চলেছে। তুমি কি বর চাও পুত্র? মা, মাগো মা, আমার কোনো বরের প্রয়োজন নেই মা, আমার এইটুকুই আশা মা। যেমন তোমার কোনো নাগ নাগিনী যদি কোনো মানব রাত্রের অন্ধকারে পথে বার হই, তাহলে যদি আস্তিক মুনির নাম করে, তাহলে যেন মা তোমার কোনো নাগ নাগিনী তাকে দংশন করতে না পারে। আমরা সমস্ত নাগকুল শপথ করে বলছি, যদি আস্তিক মুনির নাম করে কেউ পথে বার হই, তাহলে আমরা কোনো মানবকে দংশন করব না, দংশন করব না। এসো মাগো পাতাল কুমারী, আজ মাতৃ আরাধনা করি, চরণ বন্দনা করে আমরা যাব তপস্যায় মা। মাকে পুজিব পুজিব সতদলে, লাল জবা ফুল দিব চরণ কমল তলে। মাকে পুজিব পুজিব সতদলে, লাল জবা ফুল দিব চরণ কমল তলে। মাকে পুজিব সন্তানেতে জন্ম মাগো পাতাল কুমারী, মাকে পুজিব পুজিব সতদলে, লাল জবা ফুল দিব চরণ কমল তলে। মাকে পুজিব মণি মাতা ভগনে বাসুকি যথা জরৎকারো মনে পত্নী মা মনসাই দেবী নম নম। পুজিব সতদলে, লাল জবা ফুল দিব চরণ কমল তলে। মাকে পুজিব নাগের জননী মাগো রয়না বাগান, মাকে পুজিব পুজিব সতদলে, লাল জবা ফুল দিব চরণ কমল তলে। মাকে পুজিব মাগো সন্তানেতে জন্ম তুমি পাতাল কুমারী, মাকে পুজিব পুজিব সতদলে, লাল জবা ফুল দিব চরণ কমল তলে। জরৎকারো মনে পত্নী মা মনসাই দেবী নম নম। হে বৎস নাগ নাগিনী, আর তোমাদের কোনো ভয় নেই। যা বৎসগণ, তোমরা নিজ নিজ আলোয় সকলে করো গমন। জয় জয়